ওকে, দেখো তো কমেন্ট করে জানাও দেখি সবকিছু ঠিক আছে কিনা, দেখতেও শুনতে পাচ্ছ কিনা। যারা এখনো যুক্ত হয় নাই আমাদের স্টুডেন্ট, তাদেরকে একটু কষ্ট করে যুক্ত করে নাও। যারা এখনো যুক্ত হয় নাই তাদের কষ্ট করে যুক্ত করে নাও। যাদের জন্য ক্লাস নেওয়া মূলত, যারা রিকোয়েস্ট করেছিলা, তারা কে কে আসো কমেন্ট করে জানাও। দেখো, আমরা প্রথমেই নাম জটিল যৌগ হলেও আসলে এতটা জটিল যৌগ টপিকটা না, টপিকটা এত জটিল না। আমরা চেষ্টা করছি তোমাদের এই টপিকটাকে যতটুকু সম্ভব সহজ করে দেওয়ার জন্য। তোমরা যদি আমার সাথে কমিউনিকেটিভ থাকো অর্থাৎ কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকো, তাহলে আমরা চেষ্টা করব আজকে ক্লাসটির মেজর পার্টটা শেষ করে দিতে। যদি আজকে শেষ না হয়, হয়তো দ্বিতীয় ক্লাস আমরা নিব ইনশাল্লাহ তোমাদেরকে। তো জটিল যৌগের যে মাস্টার ক্লাস, এই জটিল যৌগের সংকরণের, এখানে তোমাদেরকে স্বাগতম। প্রথমত আমরা জানতে চাই জটিল যৌগ কি। তো এখানে কিছু কথা লিখে দেওয়া আছে। সাধারণত একটি ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে একাধিক ঋণাত্মক আয়ন বা প্রশম অণু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হলে জটিল কাঠামোর আয়ন গঠিত হয়, তাকে জটিল আয়ন বলে। আর জটিল আয়ন বিশিষ্ট যৌগকে জটিল যৌগ বলে। নিশ্চয়ই এইখান থেকে আহামরি কিছু বুঝবা না। আমি তোমাদেরকে এইখানে একটা চিত্রের মাধ্যমে জটিল যৌগটা কি এবং জটিল আয়নের গঠনটা কি, এটা একদম চমৎকারভাবে ব্রিফ করার চেষ্টা করছি। ভালো করে খেয়াল করে দেখো। শর্ত হচ্ছে যেটা কিনা জটিল আয়ন হবে, যেটা কিনা জটিল আয়ন হবে সেটা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। এরকম তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে এবং জটিল আয়নের শুরুতে থাকবে একটা ধাতব পরমাণু, যাকে আমরা বলবো কেন্দ্রীয় পরমাণু, এবং একটা লিগ্যান্ড থাকবে। এই লিগ্যান্ডের সাথে ধাতব পরমাণুর একটা বন্ড তৈরি হবে। এই বন্ডটা হচ্ছে সন্নিবেশ বন্ড। সন্নিবেশ বন্ড মানে এমন একটি বন্ড যেখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি হয়, কিন্তু বন্ধন গঠনের জন্য যে দুইটা ইলেকট্রন দরকার, এই দুইটা ইলেকট্রন একাকী কোন একটা পরমাণু সরবরাহ করে। অর্থাৎ আমরা জানি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি হতে কয়টা ইলেকট্রন লাগে? দুইটা ইলেকট্রন লাগে, কারণ এটা দুইয়ের নিয়ম। এই যে দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করতে যে দুইটা ইলেকট্রন লাগে, যদি প্রত্যেকে একটি করে দেয় তখন এটা হচ্ছে সমযোজী বন্ধন, এবং যদি দুটি পরমাণুই একটি ইলেকট্রন দিয়ে দেয় তখন এটা হয়ে যায় কি? সন্নিবেশ বন্ধন। তাহলে আমরা মাথায় রাখবো, জটিল আয়ন গঠনে লিগ্যান্ডের সাথে ধাতব পরমাণুর যে বন্ধন তৈরি হয়, সে বন্ধনে যেই বন্ধন তৈরি হয় সে বন্ধনের নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন, এবং সন্নিবেশ বন্ধনের ইলেকট্রন দাতা হিসাবে কাজ করে কে? লিগ্যান্ড। আচ্ছা, এখানে যে সংখ্যা থাকে এটা সন্নিবেশ সংখ্যা, মাথায় যেটা থাকে সেটা হচ্ছে কি? চার্জ বা আধান। তো চলো আমরা এটার সাথে বাস্তবে একটা উদাহরণ দেখে নিলে তোমাদের বুঝতে আরো অনেক সুবিধা হবে। যেমন দেখো, তোমরা বহুবার দেখেছো এরকম কোন একটা যৌগ, এই যে এরকম একটা যৌগ। তাহলে এখন একটু চিন্তা করো তো, সবাই কমেন্ট করো তো, এখানে ধাতব পরমাণু কোনটা? কেন্দ্রীয় ধাতব পরমাণু কোনটা? এখানে কেন্দ্রীয় ধাতব পরমাণু কোনটা? কেন্দ্রীয় ধাতব পরমাণু অর্থাৎ এইটা কোনটা? এখানকার কেন্দ্রীয় ধাতব পরমাণু কোনটা এই উদাহরণের জন্য? সবাই কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। একজন কমেন্ট করছো ফার্স্ট ইয়ারের গ্রুপ থেকে, এটা কোন চ্যাপ্টার? এটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন অধ্যায়ের একটা টপিকটার নাম হচ্ছে জটিল যৌগের সংকরণ। টপিকটার নাম হচ্ছে জটিল যৌগের সংকরণ। আচ্ছা, এখানে অলরেডি কমেন্ট করছো। হ্যাঁ, দেখো এই যে আয়রন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধাতব পরমাণু, রাইট? আচ্ছা, এটা হচ্ছে লিগ্যান্ড। এটা কি? লিগ্যান্ড হওয়ার শর্ত কি? আমরা একটু বুঝাবো লিগ্যান্ড হওয়ার শর্ত। এই সংখ্যাটার নাম হচ্ছে সন্নিবেশ সংখ্যা। ওকে, আচ্ছা, লিগ্যান্ড হওয়ার শর্ত কি একটু বোঝার চেষ্টা করি। যারা লিগ্যান্ড হবে তারা হবে প্রশম অণু। লিগ্যান্ড যারা হবে তারা হবে প্রশম অণু বা আয়ন। যারা লিগ্যান্ড হবে তারা হবে প্রশম অণু বা আয়ন। এই যে প্রশম অণু বা আয়ন, তারা এক বা একাধিক মুক্ত জোড় ইলেকট্রন দাতা হিসেবে কাজ করবে। নিশ্চয়ই তোমাদের সাথে আমরা শেয়ার করতেছি যে এইটা এবং এইটা, এই ধাতব পরমাণু এবং লিগ্যান্ডের মধ্যে যে বন্ধন গঠিত হয়, এই বন্ধনের নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন। ধাতব পরমাণু এবং লিগ্যান্ডের মধ্যে যে বন্ধন গঠিত হয় তার নাম হচ্ছে কি বন্ধন? সন্নিবেশ বন্ধন। এখন এই সন্নিবেশ বন্ধন গঠনে যে দুইটা ইলেকট্রন লাগে, এই দুইটা ইলেকট্রন কিন্তু ধাতব পরমাণু দেয় না। কে দেয়? দুইটাই দেয় সায়ানাইড। সমযোজী হলে একটা এ দিত, একটা এ দিত, কিন্তু যেহেতু সন্নিবেশ তাই দুইটাই কিন্তু লিগ্যান্ড দেয়। এবং লিগ্যান্ড হওয়ার শর্ত হচ্ছে লিগ্যান্ড হবে একটা প্রশম অণু বা আয়ন, যে সন্নিবেশ বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনটা দিবে। অর্থাৎ ধাতব পরমাণুর সাথে লিগ্যান্ডের যে বন্ধন গঠন হবে, সে বন্ধন গঠনে ইলেকট্রন দরকার হয় কয়টা? প্রতি একটা বন্ধনের জন্য এক জোড়া ইলেকট্রন দরকার হয়, যেগুলো মূলত মুক্ত জোড় ইলেকট্রন। এই মুক্ত জোড় ইলেকট্রনটা দাতা হিসেবে কাজ করে কি? লিগ্যান্ড।
তাহলে আমরা লিগ্যান্ড সম্পর্কে জেনেছি। এই 6 হচ্ছে সন্নিবেশ সংখ্যা, অর্থাৎ জটিল আয়ন গঠনে মোট 6টা সন্নিবেশ বন্ধন গঠন হয়েছে, তাই সন্নিবেশ সংখ্যা 6। আর মাথার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে চার্জ বা আধান। তাহলে পুরো ব্যাপারটা আমি আবার রিপিট করার চেষ্টা করছি, যারা প্রথমে বুঝতে পারো নাই তারা এখন বুঝতে পারবা। এটা হচ্ছে জটিল আয়নের গঠন। আর যে আয়নের মধ্যে, যে যৌগের মধ্যে জটিল আয়ন থাকবে তাকে আমরা জটিল যৌগ বলবো। তাহলে জটিল আয়নের গঠনটা কিভাবে হয় একটু খেয়াল করো। জটিল আয়ন গঠনে একটা ধাতব পরমাণু থাকবে, আর একটা থাকবে লিগ্যান্ড। লিগ্যান্ড এবং জটিল আয়নের মধ্যে একটা বন্ড তৈরি হবে, বন্ডের নাম সন্নিবেশ বন্ড। একটা ধাতব পরমাণুর সাথে যতগুলো লিগ্যান্ড সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হবে তাকে বলা হবে সন্নিবেশ সংখ্যা। আর থার্ড ব্র্যাকেটের উপরে যে পজিটিভ বা নেগেটিভ চার্জ বা আধান থাকবে তাকে ওইটার আধান হিসাবে ধরে নেওয়া হবে। আর যে যৌগের মধ্যে এরকম একটা জটিল আয়ন থাকবে ওই যৌগটাকে জটিল যৌগ বলা হবে। যেমন দেখো, এটা একটা জটিল আয়ন, কোনো যৌগ না। কিন্তু যদি আমরা একে এইভাবে লিখি, অর্থাৎ K4 FeCN6, K4 FeCN6 আমরা যদি চিন্তা করি, এটা কিন্তু একটা জটিল যৌগ, এটা জটিল যৌগ, রাইট? এটা একটা জটিল যৌগ। আর যখন আমরা এভাবে লিখছিলাম তখন এটা আয়ন। তাহলে জটিল যৌগ কি? যে আয়ন, যৌগের মধ্যে জটিল আয়ন থাকে তাকে জটিল যৌগ বলে। যে যৌগের মধ্যে জটিল আয়ন থাকে তাকে কি বলে? জটিল যৌগ বলে। আর জটিল আয়ন কি? জটিল আয়ন হচ্ছে এমন একটা আয়ন যেখানে ধাতব পরমাণু আর লিগ্যান্ড কোন বন্ধন দ্বারা আবদ্ধ হয়? সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ হয়। তাহলে আমি তোমাকে যদি আবার একটু বলার চেষ্টা করি, প্রথম কোশ্চেন, জটিল আয়ন কি? আয়ন কি, রাইট? দ্বিতীয় কোশ্চেন 2, জটিল যৌগ কি? জটিল যৌগ কি? ঠিক আছে। তৃতীয় কোশ্চেন হচ্ছে লিগ্যান্ড কি? লিগ্যান্ড কি? হ্যাঁ, এগুলো হচ্ছে তোমাদের মনের কোশ্চেন, ওকে। আর ফোর্থ কোশ্চেন হচ্ছে যে সন্নিবেশ সংখ্যা কি? সন্নিবেশ সংখ্যা কি, রাইট? আচ্ছা, তাহলে এখন বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে জটিল যৌগ কি? যে যৌগে জটিল আয়ন থাকে তাকে জটিল যৌগ বলে। তো পরীক্ষার খাতায় এত সহজ সংজ্ঞা লেখা যাবে না, রাইট? ওকে, এবার আমরা জটিল আয়ন কাকে বলে সেটা আগে বলবো, তারপর জটিল যৌগের সঙ্গে বলবো যে আয়নে ধাতব পরমাণুর সাথে লিগ্যান্ড সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ হয় তাকে জটিল আয়ন বলে। আর জটিল আয়ন বিশিষ্ট যৌগকে জটিল যৌগ বলে। নিশ্চয়ই এটা বুঝতে পারার কথা। লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে জটিল আয়ন গঠনে ধাতব পরমাণুর সাথে যে সন্নিবেশ বন্ধন তৈরি হয়। এই দেখো এখানে আমরা যদি দেখে নিই আবার, এই দেখো, এটা একটা জটিল আয়ন। এই জটিল আয়নে এই ধাতব পরমাণু, এই লিগ্যান্ড, এই ধাতব পরমাণুর সাথে লিগ্যান্ডের যে বন্ধন তৈরি হচ্ছে সে বন্ধনের নাম সন্নিবেশ বন্ধন। তাহলে সন্নিবেশ বন্ধন তৈরিতে যে প্রশম অণু বা নিরপেক্ষ অণু বা আয়ন ইলেকট্রন দাতা হিসাবে কাজ করে তাকে লিগ্যান্ড বলে। নিশ্চয়ই ক্লিয়ার? তোমরা আমাকে কোশ্চেন করলে আমি একটু কনফিডেন্ট হব যে তোমরা বুঝতে পেরেছো কিনা। তোমরা কি বুঝতে পেরেছো এই কোশ্চেনগুলোর উত্তর? দেখো তো এগুলো পারো কিনা বুঝতে। তোমরা এই কোশ্চেনগুলোর উত্তর বুঝতে পেরেছো কিনা? জটিল আয়ন কাকে বলে, জটিল যৌগ কাকে বলে, লিগ্যান্ড কাকে বলে, সন্নিবেশ সংখ্যা কাকে বলে? বলো দেখি, মাইক্রোফোন অন করে বলো ক্লিয়ার কিনা। তাহলে আমাকে একজন একটু বলতে হবে জটিল আয়ন কাকে বলে, জটিল যৌগ কাকে বলে। কে বলতে পারো? কেউ কিছু বলে না, বলো, মাইক্রোফোন অন করো। বাট আয়নের নামটা কি বললেন বুঝি নাই। মাইক্রোফোন অন, জুমে এসে কথা বলো। হ্যাঁ, ওকে, মাইক্রোফোন অন করো। বলো, কে বলতে পারো জটিল আয়ন কাকে বলে? জটিল আয়ন কাকে বলে তাড়াতাড়ি বলো। ধাতব পরমাণুর সাথে লিগ্যান্ড সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে আয়ন গঠন করে তাকে জটিল আয়ন বলে। চমৎকার। ধাতব যে আয়নের, বলো। আর জটিল আয়ন বিশিষ্ট যৌগকে জটিল যৌগ বলে। চমৎকার বলেছো। সবাই কি ক্লিয়ার? কমেন্ট করো দেখি সবাই। মাইক্রোফোন অন করো অথবা কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। সবাই ক্লিয়ার কিনা কমেন্ট করো। লিগ্যান্ড কি কে বলতে পারে? লিগ্যান্ড কি? আচ্ছা, জটিল আয়নের নামকরণ আমি একটু পরে পড়বো। হ্যাঁ, এখন জটিল যৌগের গঠন সম্পর্কে পড়তেছি। লিগ্যান্ড কি কে বলতে পারে? দ্রুত পারো বলতে কেউ? আচ্ছা, লিগ্যান্ড কি বলতে পারো না? কেউ বলতে পারো না? কি রে বাবা, এরকম কেন বলা পাইন? বলো, এখানে লিগ্যান্ড কোনটা? আচ্ছা, সায়ানাইড আয়ন লিগ্যান্ড। আচ্ছা, চমৎকার। বুঝতেই পারছো যে জটিল আয়ন গঠনে ধাতব পরমাণুর সাথে যেই অণু বা আয়নটা সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে আমরা লিগ্যান্ড বলি। ওকে, আচ্ছা, তো চলো আমরা দ্রুত তোমাদের কাছ থেকে আমি একটা যৌগ লেখার পরে কমেন্ট চাই যেখানে সন্নিবেশ সংখ্যা কত। আমি এখন একটা দ্রুত কমেন্ট চাই, একটা যৌগ লিখবো যেটা সন্নিবেশ সংখ্যা কত।
এই দেখো এটা সন্নিবেশ সংখ্যা কত, দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। সন্নিবেশ সংখ্যা কত, দ্রুত কমেন্ট করতে থাকো। সন্নিবেশ সংখ্যা কত এটার, দ্রুত কমেন্ট করো। সবাই কমেন্ট করছো, ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পারছো এখানে। তাহলে দেখো এখানে কিছু কথা লিখে দেওয়া আছে। জটিল যৌগে কেন্দ্রীয় যে পরমাণু থাকে তা অবশ্যই অবস্থান্ত ধাতু থাকতে হবে। অবস্থান্ত ধাতব আয়নের সঙ্গে কোনো লিগ্যান্ড সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত থাকে। জটিল আয়নের মোট লিগ্যান্ড সংখ্যাকে ওই কেন্দ্রীয় আয়নের কি সংখ্যা বলে, সন্নিবেশ সংখ্যা বলে। বলতেছে যে এখানে যে ধাতব পরমাণুটা থাকে সেটা যদি অবস্থান্তর মৌল না হয় তাহলে এর অপূর্ণ ডি অরবিটাল থাকবে না, আর এর যদি অপূর্ণ ডি অরবিটাল না থাকে তার লিগ্যান্ড এর সাথে সন্নিবেশ বন্ড গঠন করতে পারবে না। এই হচ্ছে জটিল আয়নের গঠন। আমরা মূলত আজকে পড়তে চেয়েছি জটিল যৌগের সংকরণ, কিন্তু সংকরণ পড়তে গেলে আমাদের আগে যদি একটু জটিল আয়নের গঠনটা রিভিশন করে না নেওয়া হয় তাহলে আমাদের পড়া বুঝতে অসুবিধা হয়। আমরা এখন মূল পড়ায় চলে যাচ্ছি, জটিল যৌগের নামকরণ দেন সংকরণ। তাহলে আর মাথায় রাখবো এতক্ষণ আমরা যেই পড়াগুলো পড়লাম সেগুলো ছিল জাস্ট জটিল যৌগের গঠন। হ্যাঁ, আমরা জটিল যৌগের সংকরণ হিসাবে এখন থেকে পড়া শুরু করছি জটিল যৌগের নামকরণের নিয়ম। তো প্রথমে আমরা যেটা বলার চেষ্টা করছি, বলছি যে প্রথমে লিগ্যান্ডের নাম, আচ্ছা প্রথমে লিগ্যান্ডের নাম ও সংখ্যা, শেষে ধনাত্মক জটিল আয়নের কেন্দ্রীয় পরমাণুর নাম ও জারণ সংখ্যা লিখতে হবে। মানে বলার চেষ্টা করা হচ্ছে যে আমরা যখন একটা জটিল যৌগ নিয়ে কাজ করব, লাইক ধরো যেটা নিয়ে কাজ করছিলাম সেটা নিয়ে যদি কথা বলি, হ্যাঁ এই যে এটা নিয়েই যদি কথা বলি, আমরা এটা নিয়ে যখন কথা বলবো তখন ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে প্রথমে আমরা লিগ্যান্ডের নাম লিখবো। এই যে প্রথমে লিগ্যান্ডের নাম, এই যে দেখো প্রথমে লিগ্যান্ডের নাম, অর্থাৎ এই লিগ্যান্ডের নাম কি সেটা লিখবো। হ্যাঁ, লাইক এটা সায়ানাইড থেকে সায়ানো হয়, সায়ানো লিখবো। এরপর শেষে হচ্ছে এবং সংখ্যা লিখবো। এখন এখানে সায়ানাইড কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা না পাঁচটা না ছয়টা আছে, তাহলে আমাকে এটা বলতে হবে হেক্সা সায়ানো। এই যে দেখো বলছি প্রথমে লিগ্যান্ডের নাম, তার মানে হেক্সা সায়ানো, এবং শেষে ধনাত্মক জটিল আয়নের কেন্দ্রীয় পরমাণুর নাম এবং জারণ সংখ্যা। অর্থাৎ প্রথমে আমরা লিগ্যান্ডের নাম লিখার পর তারপর এই আয়নটার নাম লিখতে হবে এবং তার জারণ সংখ্যা লিখতে হবে। অর্থাৎ আমাকে কৌশলে এখানকার জারণ সংখ্যা বের করতে হবে। এটা এক্স যোগ এখানে সায়ানাইড হচ্ছে -1 গুণ 6 ইকুয়াল হচ্ছে -4। তাহলে এক্স এর মান কত বলতো, +2। তার মানে এই আয়নটার বা এই ধাতব পরমাণুটার যে আয়ন +2 সেটা আমাকে লিখতে হবে। তাহলে বলছে প্রথমে লিগ্যান্ডের নাম লিখবো, তারপর সংখ্যা লিখবো, এরপর জটিল আয়নটার যে ধাতব পরমাণু তার নাম এবং তার জারণ সংখ্যা লিখতে হবে। এটা বলতেছে, আমরা যখন প্র্যাকটিস করব আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা একটু অপেক্ষা করতে হবে। বলছে একাধিক লিগ্যান্ড থাকলে ইংরেজি নামের বর্ণের ক্রম অনুসারে লিখতে হবে, তারপর ডাইট্রাইট এটা লিখতে হবে। যদিও আমাদের এই 2 নাম্বার পয়েন্টটা অত বেশি কাজে লাগবে না ইন্টারমিডিয়েট লেভেলে। একাধিক লিগ্যান্ড থাকলে ইংরেজি নামের বর্ণের ক্রম অনুসারে লিখতে হবে, তারপর সংখ্যা দুইটা থাকলে ডাই, তারপর ট্রাই, তারপর টেট্রা, পেন্টা, হেক্সাইতে থাকতে হবে। এটা আমাদের অত বেশি প্রয়োজন নাই এখানে। এবার চলো লিগ্যান্ডের নামকরণ। বলছে যদি লিগ্যান্ডটা চার্জ নিরপেক্ষ হয়, এই যে বলছে চার্জ নিরপেক্ষ লিগ্যান্ড, তাহলে চার্জ নিরপেক্ষ লিগ্যান্ড কি হইতে পারে, পানি, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড। তিনটা চার্জ নিরপেক্ষ লিগ্যান্ড দেখো, পানি, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, আবার পানি, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড। তাহলে পানিকে বলা হচ্ছে অ্যাকুয়া। জটিল যৌগের মধ্যে চার্জ নিরপেক্ষ লিগ্যান্ড মানে যার কোনো পজিটিভ নেগেটিভ চার্জ নাই, এরকম যদি লিগ্যান্ড হয় তাহলে পানিকে বলা হচ্ছে কি, অ্যাকুয়া, পানি অ্যাকুয়া। অ্যামোনিয়া অ্যামিন, কার্বন মনোক্সাইড হচ্ছে কার্বনিল। তাহলে প্রথমত হচ্ছে পানি হচ্ছে অ্যাকুয়া, অ্যামোনিয়া অ্যামিন, কার্বন মনোক্সাইড কার্বনিল। তাহলে আবার যদি চিন্তা করি, পানি হচ্ছে অ্যাকুয়া, অ্যামোনিয়া অ্যামিন, কার্বন মনোক্সাইড কার্বনিল, মনে রাখবো আমরা। হ্যাঁ, পানি, অ্যাকুয়া, অ্যামোনিয়া অ্যামিন, কার্বন মনোক্সাইড কার্বনিল। ওকে, আচ্ছা চলে যাই আমরা এবার। বলছে ঋণাত্মক লিগ্যান্ড, খেয়াল করে দেখো, ঋণাত্মক আয়ন লিগ্যান্ড হিসেবে কাজ করলে নামের শেষে ওকার যুক্ত হয়। যেমন দেখো এখানে হাইড্রোক্সাইড হয়ে গেছে হাইড্রক্সো, ক্লোরাইড হয়ে গেছে ক্লোরো, সায়ানাইড হয়ে গেছে সায়ানো, নাইট্রাইট হয়ে গেছে নাইট্রো। এই দেখো লাস্টে ওকার যুক্ত হয়ে যাচ্ছে। ওকে, হাইড্রোক্সাইড হাইড্রক্সো, ক্লোরাইড ক্লোরো, সায়ানাইড সায়ানো, আর নাইট্রাইট নাইট্রো। ওকে, আচ্ছা এখন দেখো এখানে বলছে পরবর্তী পয়েন্টে যে সমগ্র জটিল আয়নটি একটি ক্যাটায়ন অথবা অ্যানায়ন হতে পারে।
মানে বোঝানোর চেষ্টা করছে যে পুরা জটিল আয়নও তো একটা আয়ন, রাইট? মানে বোঝানোর চেষ্টা করছে যে তুমি যে কিছুক্ষণ আগে লিখলা এই যে এটা তো একটা জটিল আয়ন, হ্যাঁ, এটা 4 আর দেখো এটাও কিন্তু একটা জটিল আয়ন, এটাও কিন্তু একটা কি জটিল আয়ন, তাই না? এই দেখো এটা কিন্তু অ্যানায়ন আর এটা কিন্তু ক্যাটায়ন। সমগ্র জটিল আয়ন একটা অ্যানায়ন হতে পারে, সমগ্র জটিল আয়ন একটা কি হতে পারে, ক্যাটায়ন হতে পারে। ওকে, সমগ্র জটিল আয়ন একটা অ্যানায়ন এবং সমগ্র জটিল আয়ন একটা কি হতে পারে, ক্যাটায়ন হতে পারে। তারা বলতেছে যে জটিল আয়নগুলো অ্যানায়নও হইতে পারে, ক্যাটায়নও হইতে পারে। বলছে সমগ্র জটিল আয়নটি ক্যাটায়ন অথবা অ্যানায়ন হতে পারে। জটিল আয়নের মোট চার্জের প্রকৃতি, জটিল আয়নের মোট চার্জের প্রকৃতি নির্ধারণ করে জটিল আয়নটি অ্যানায়ন হলে ধাতুর নামের শেষে এট বসে, আর যদি ক্যাটায়ন হয় তাহলে বসে না। মানে বোঝানোর চেষ্টা করছে যে দেখো এই পুরা জটিল আয়নটা তো একটা অ্যানায়ন, তখন এই পুরা নামের শেষে যখন আমরা ফেরাম বলবো তখন যেহেতু এটা অ্যানায়ন তাই এটা ফেরাম না বলে আমরা ফেরেট বলবো, লাস্টে এট বলবো। কিন্তু যেহেতু এই দেখো পুরা আয়নটা একটা ক্যাটায়ন তাই আমরা এখানে কপারের জায়গায় কিন্তু আমরা লাস্টে এট বলবো না। বলছে পুরা জটিল আয়নটা যদি একটা অ্যানায়ন হয় তাহলে নামের শেষে কি বসে, এট বসে। আর পুরোটা মিলে যদি অ্যানায়ন না হয়, ক্যাটায়ন হয়, তাহলে যেমন উচ্চারণ তেমনই হয়। অর্থাৎ এটার নাম ফেরাম, এটা হয়ে যাবে ফেরেট, অ্যানায়ন হয়। যদি ক্যাটায়ন হয় তাহলে ফেরাম ফেরামই থাকবে। ব্যাপারটা এমন। নিশ্চয়ই এই জিনিসটা ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও, অথবা মাইক্রোফোন অন করে কোশ্চেন করতে পারো। এরপর 6 নাম্বার পয়েন্ট খুবই সিম্পল। জটিল আয়নের নামকরণে কেন্দ্রীয় ধাতব আয়নের জারণ সংখ্যা রোমান অক্ষরে লিখতে হবে। মানে বলছে যে আমরা যখন জটিল আয়নের নামকরণ করব তখন তো প্রত্যেকটা ক্যাটায়নের আমরা কি করব, জারণ সংখ্যা লিখব। কিন্তু জারণ সংখ্যাটা আমরা লিখব কিভাবে, কিভাবে লিখব, আমরা রোমান অক্ষরে লিখব। ব্যাপারটা অনেকটা এরকম। ওকে, আচ্ছা, আমরা জটিল যৌগের সংকরণ নিয়ে আমরা পরে কথা বলি, আগে নামকরণটা পড়ে ফেলি। আগে আমরা নামকরণ পড়ে ফেলি। দেখো ভালো করে খেয়াল করো, নামকরণ তুমি বুঝতে পারো কিনা একটু খেয়াল করো। এইখানে দেখো, তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের এই আয়নের জারণ সংখ্যা বের করা। এই আয়নের জারণ সংখ্যা বের করা, এই আয়নের জারণ সংখ্যা বের করা একদম সহজ। কেন সহজ দেখো, হ্যাঁ, আচ্ছা এটা একটু বড় করি। এই দেখো কেন জারণ সংখ্যা বের করা একদম সহজ, ভালো করে খেয়াল করো। কারণ এটা হচ্ছে একটা চার্জ নিরপেক্ষ লিগ্যান্ড। তাহলে চার্জ নিরপেক্ষ লিগ্যান্ডের জন্য এটা কি হবে, এটা যদি আমরা 0 ধরি, এটা x ধরি, তাহলে এটা যদি 0 ধরি, 0 গুণ 6 ইকুয়াল +3, তাহলে x ইকুয়াল কি +3। যখন এখানে চার্জ নিরপেক্ষ কোনো লিগ্যান্ড থাকবে তখন মাথায় যে চার্জ থাকবে সেটা হবে তার জারণ সংখ্যা। এবার দেখো তুমি কিছুক্ষণ আগেই বললা যে এখানে যে সংখ্যা থাকবে তা আমাদের উচ্চারণ করতে হবে। তাহলে এখানে সংখ্যা কত, 6, তার মানে এটার নাম হচ্ছে হেক্সা। এই দেখো অ্যামোনিয়া হয়ে গেছে এখন অ্যামিন, অ্যামোনিয়া হয়ে গেছে কি এখন অ্যামিন। আচ্ছা এটা কি, ক্রোমিয়াম। এই দেখো এটা ক্রোমিয়াম। এরপর এটা কি, এর চার্জ, ক্রোমিয়ামের চার্জ কত এখানে 3, তাই 3 আয়ন। যেহেতু পুরাটা একটা যৌগ না একটা আয়ন, তাই লাস্টে আমাকে আয়ন লিখতে হচ্ছে। তুমি নিশ্চয়ই বোঝো যে এটা যখন সোডিয়াম তখন সোডিয়াম লেখা উচিত, কিন্তু যখন এটা সোডিয়াম প্লাস তখন এটা সোডিয়াম আয়ন লেখা উচিত, রাইট? তাই এই পুরাটা কি একটা যৌগ নাকি জটিল আয়ন? জটিল আয়ন, দ্যাটস আমাকে আয়ন লিখতে হচ্ছে। তার মানে কি বললাম বলতে, হেক্সা অ্যামোনিয়াকে আমরা উচ্চারণ করছি অ্যামিন, ক্রোমিয়াম 3 আয়ন। যেহেতু এটা পুরোটা একটা ক্যাটায়ন তাই ক্রোমিয়াম কিন্তু ক্রোমেট হয় নাই, ক্রোমিয়াম ক্রোমিয়ামই হয়েছে। ওকে, নিশ্চয়ই ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও একটু কষ্ট করে, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু কষ্ট করে জানাও, দ্রুত জানাও, দ্রুত কমেন্ট করো, আমি কমেন্টের জন্য অপেক্ষা করছি, দ্রুত। আচ্ছা ক্লিয়ার। এবার একটু খেয়াল করো, এই যৌগটার কথা চিন্তা করো, এটা ক্লিয়ার কিনা একটু দেখো। এখানে 6টা অ্যামোনিয়া, তাই হেক্সাঅ্যামিন হয়ে গেল। নিকেলের জারণ সংখ্যা এখানে 2, তাই হেক্সাঅ্যামিন নিকেল 2 আয়ন। নিশ্চয়ই এটা ক্লিয়ার, হ্যাঁ নিশ্চয়ই এটা ক্লিয়ার। এরপর চলে যাও এইটাতে, এই দেখো এখানে 6টা ফ্লোরিন, তাই হেক্সা ফ্লোরো, দেখো হেক্সা ফ্লোরো হয়ে গেছে। এবার পুরোটা কি একটা ক্যাটায়ন নাকি অ্যানায়ন? নিশ্চয়ই পুরোটা মিলে একটা অ্যানায়ন। তাই এখন কি কোবাল্ট হবে, কোবাল্ট আয়ন হবে নাকি কোবাল্ট 8 আয়ন, লাস্টে 8 যুক্ত হয়েছে। কেন 8 হলো? কারণ পুরোটা মিলে একটা অ্যানায়ন, তাহলে কোবাল্ট 8 আয়ন, রাইট? নিশ্চয়ই বুঝতে পারছো, ক্লিয়ার কিনা আমাকে জানাও। এরপর দেখো পরের যৌগটা যদি একটু খেয়াল করো, দেখো এখানে
এখানে 6টা পানি, 6টা পানি, তার মানে এখন বলবো কি হেক্সা অ্যাকুয়া, হেক্সা অ্যাকুয়া। এরপর এটা কি বলতো নিকেল। এখন যেহেতু এটা চার্জ নিরপেক্ষ লিগ্যান্ড, দ্যাট মিনস এর জারণ সংখ্যার মান কত 0। তার মানে এটা যখন 0 হয় তখন x যোগ 0 গুণ 6 ইকুয়াল +2, মানে +2ই আসে। তাহলে হেক্সা অ্যাকুয়া নিকেল 2 আয়ন, হেক্সা অ্যাকুয়া নিকেল 2 আয়ন। ক্লিয়ার? ওকে, এবার দেখো ভালো করে, এই দেখো অ্যামোনিয়া আছে 4টা, তাই টেট্রা। এরপর কি অ্যামিন, জিঙ্ক 2 আয়ন, এই যে টেট্রা অ্যামিন জিঙ্ক 2 আয়ন। টেট্রা কেন 4-এর জন্য, 4টার জন্য অ্যামোনিয়া হয়ে যায় অ্যামিন আর জিঙ্ক 2 আয়ন। বলো নামকরণগুলো ক্লিয়ার কিনা, নামকরণগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, নামকরণগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, নামকরণগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, নামকরণ যদি ক্লিয়ার হও, পরের যৌগগুলো আমি তোমাদেরকে 2-1টা দেখাতে পারি, তোমরা দেখতে পারো এখানে। যেমন দেখো এখানে কে যেন জিজ্ঞেস করছিল এই যৌগের নাম কি, এখন নিশ্চয়ই তুমি পারবা, তারপরও তুমি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা, সবাই কমেন্ট করে জানাবা। এই দেখো এটার নাম হচ্ছে সায়ানো, তার মানে হেক্সা সায়ানো। তারপর হচ্ছে ফেরেট, ফেরেট কেন হলো ফেরাম না হয়ে, কারণ পুরোটা মিলে একটা অ্যানায়ন। ওকে, বলো কি বলতে চাও, কেউ কিছু বলতে চাও? মাইক্রোফোন অন করো, বন্ধ করো। ওকে, হ্যাঁ দেখো ভালো করে খেয়াল করি। এবার মনে হয় সবগুলোই পারবা। দেখো যে এই যৌগটা দেখো, এই দেখো টেট্রা কার্বনিল নিকেল, টেট্রা কার্বনিল নিকেল, হ্যাঁ টেট্রা কার্বনিল নিকেল, নিশ্চয়ই এটা পারবা। টেট্রা কার্বনিল নিকেল, নিশ্চয়ই এটা পারবা। ওকে, আচ্ছা এরপর হচ্ছে, এরপর দেখো টেট্রা সায়ানো নিকেল, টেট্রা সায়ানো নিকেল। ওকে, আচ্ছা নিশ্চয়ই এগুলো পারবা। আমরা এখন জটিল যৌগের সংকরণে চলে যেতে চাই, আমরা জটিল যৌগের সংকরণে চলে যেতে চাই। ওকে, চলো আমরা এবার যে আলোচনায় অংশগ্রহণ করব সেটা হচ্ছে যে কোন একটা যৌগ প্রথমে আমরা দেখব, যে কোন একটা যৌগ দেখব। দেখো জটিল যৌগের সংকরণটা তোমার জন্য খুবই ইজি, যদি তুমি একটা বিষয় ভালো করে বুঝতে পারো। জটিল যৌগের সংকরণটা খুবই ইজি। কেন সাধারণ যৌগের সংকরণ থেকে জটিল যৌগের সংকরণটা ইজি, একটু খেয়াল করো ভালো করে। এই দেখো জটিল যৌগের সংকরণ সন্নিবেশ সংখ্যা থেকে নির্ণয় করা যায়। যদি আমরা দেখতে পাই সন্নিবেশ সংখ্যা 4, সন্নিবেশ সংখ্যা 4, তখন সংকরণ হয় sp3, সংকরণ হয় sp3 এবং আকৃতি হয় টেট্রাহেড্রাল, আকৃতি হয় টেট্রাহেড্রাল। আচ্ছা একজন কোশ্চেন করেছো টেট্রা কার্বনিল নিকেল 0 আয়ন, তাহলে যৌগ গঠন। ও আচ্ছা, টেট্রা কার্বনিল নিকেল 0 ওটা তো আয়ন না, ওটা আয়ন না, ওটা যৌগ। হ্যাঁ, চার্জ না থাকলে আয়ন হবে না, আর চার্জ থাকলে কি হবে, আয়ন হবে। দেখো এখানে ভালো করে খেয়াল করো, এই যে দেখো সন্নিবেশ সংখ্যা 4 হলে sp3, আর সন্নিবেশ সংখ্যা 4 হলে এটা dsp2 হইতে পারে, dsp2 হলে এটা স্কয়ার প্ল্যানার হবে, dsp2 হলে এটা স্কয়ার প্ল্যানার হবে। ওকে, সন্নিবেশ সংখ্যা যদি 5 হয়, সন্নিবেশ সংখ্যা যদি 5 হয় তাহলে এটা হচ্ছে dsp3 অথবা sp3d। সন্নিবেশ সংখ্যা যদি 6 হয় তাহলে এটা d2sp3 আর sp3d2। এবার সন্নিবেশ সংখ্যা যদি 7 হয় তাহলে d3sp3 অথবা sp3d3। ওকে, আর আকৃতি আগের মতোই, sp3 হলে টেট্রাহেড্রাল, sp3 হলে টেট্রাহেড্রাল, dsp2 হলে স্কয়ার প্ল্যানার, আর dsp3 অথবা sp3 হলে ট্রাইগোনাল বাইপিরামিডাল, আর d2sp3 হলে কি অক্টাহেড্রাল, আর d3sp3 হলে পেন্টাগোনাল বাইপিরামিডাল। অর্থাৎ তুমি আকৃতিগুলো সাধারণ যৌগের সংকরণ থেকে জানো। তুমি শুধু একটা জিনিস নতুন তুমি এখানে জেনেছো, সেটা কোনটা, সেটা হচ্ছে যদি সন্নিবেশ সংখ্যা 4 হয়, সন্নিবেশ সংখ্যা 4 হয় তাহলে এটা sp3 হতে পারে, sp3 হলে এটা টেট্রাহেড্রাল হবে, আর dsp2 হলে এটা হবে স্কয়ার প্ল্যানার। নিশ্চয়ই ব্যাপারটি এখন ক্লিয়ার। বলতো এই চার্ট থেকে কারো কোনো কোশ্চেন আছে নাকি এই চার্টটা ক্লিয়ার? তোমাদেরকে সাধারণ যৌগের সংকরণ পড়ানোর সময় একটা কথা বলা হয়েছিল, যে সাধারণ যৌগের সংকরণ পড়ানোর সময় একটা কথা বলা হয়েছিল যে যদি তোমরা কখনো সংকরিত অরবিটাল সংখ্যা অর্থাৎ সংকরণে যে কটা অরবিটাল অংশগ্রহণ করে 5, 6, 7 দেখো, তখন কখনো আগে ডি হইতে পারে, এই দেখো সংকরণে কখনো আগে ডি হইতে পারে, কখনো পরে ডি হইতে পারে। কিন্তু আমরা বলেছিলাম যে আগে ডি হবে নাকি পরে ডি হবে, এটা তোমাদেরকে আমরা জটিল যৌগের সংকরণ পড়ানোর সময় পড়াবো, এবং তাই কিন্তু আমরা আজকে তোমাদেরকে এটা দেখাবো। ওকে, আমরা এবার চলে যাই একটা যৌগের সংকরণ করার জন্য। কিভাবে একটা যৌগের সংকরণ আমরা A to Z ডিটেল দেখাতে পারি, তোমরা এখন ভালো করে দেখো। হ্যাঁ, এই দেখো ক্রোমিয়াম, এইখানে খেয়াল করো, এই দেখো
প্রথম কথা হচ্ছে তোর প্রথম কাজ এই যৌগের সন্নিবেশ সংখ্যা কত সেটা ফাইন্ড আউট করা। তুমি দেখতে পাচ্ছ সন্নিবেশ সংখ্যা 6। সন্নিবেশ সংখ্যা যদি 6 হয় তুমি নির্দ্বিধায় বলতে পারো এটা D2sp3 অথবা sp3d2 হবে। D2sp3 অথবা sp3d2 যদি হয় তাহলে এর আকৃতি অক্টাহেড্রাল বা অষ্টতলকীয় হবে। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে আগে ডি হবে না পরে ডি হবে। সন্নিবেশ সংখ্যা 6 মানে আর যাই হোক সংকরণে 6টা অরবিটাল অংশগ্রহণ করবে। আর আমরা ইতিমধ্যে জেনে গেছি সংকরণে যদি 6টা অরবিটাল অংশগ্রহণ করে তাহলে হয় এটা D2sp3 হবে অথবা sp3d2 হবে। এখন আমরা ঝামেলায় আছি কি নিয়ে? আমরা ঝামেলায় আছি যে আগে ডি হবে নাকি পরে ডি হবে সেই বিষয়টা বোঝার জন্য, রাইট? তো চলো আমরা এখন এই ব্যাপারটা একদম ক্লিয়ার হতে চাই। অনেকেই দেখবা অনেক শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করছে যার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করছে যে এটা আগে ডি হবে নাকি পরে ডি হবে, এটা আগে ডি হবে নাকি পরে ডি হবে। কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করলে যে প্রবলেমটা সেটা হচ্ছে কোনো যোগের ক্ষেত্রে এটা মিলবে, কোনো যোগের ক্ষেত্রে এটা মিলবে না। তো সো আমরা শর্টকাট অ্যাপ্লাই না করে ডিরেক্ট ডিটেল পড়ি, তাহলে বুঝতে পারবো। তো চলো আমরা প্রথমে কি করতে পারি একটু খেয়াল করি। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর জারণ সংখ্যা বের করবো। এর জারণ সংখ্যা করবো, তাহলে এক্স এর মান কত হবে? দেখো এক্স প্লাস অ্যামোনিয়া তো 0, 0 গুণ 6 ইকুয়াল +3, তাহলে এক্স এর মান হবে +3। তাহলে এটা ক্রোমিয়াম 3+, তাহলে ক্রোমিয়াম যদি 3+ হয় তাহলে প্রথমত ক্রোমিয়াম এই যে 24 হলে কি হবে? 24 হলে ইলেকট্রন বিন্যাস হয় 3d 5 and 4s1, রাইট? আচ্ছা 3d 5 and 4s1 যদি হয় তাহলে ক্রোমিয়াম 3+ হবে, রাইট? এ দেখো 24 ক্রোমিয়াম 3+ যদি হয় তাহলে এখন কোথা থেকে ইলেকট্রন ত্যাগ করবে? এখান থেকে দুইটা, এখান থেকে না, এখান থেকে একটা, এখান থেকে দুইটা, তার মানে এটা হবে 3d3। সবাই নিশ্চয়ই একমত। আমরা এবার এই 3d3টাকে ড্র করব। কিভাবে ড্র করব খেয়াল করো। এই যে 3d3 দেখতে পাচ্ছি আমরা এখানে, এই যে 1 2 3, এই দেখো ধরা যাক 4 5, এটা একটু ছোট হয়ে গিয়েছে। আচ্ছা এই 4 5, রাইট? তাহলে এখন চিন্তা করো, তাহলে আমরা 3টা ইলেকট্রন কিভাবে দিব? এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এটা হচ্ছে 3d। তাহলে বলো তো একটু কষ্ট করে যে এইখানে কয়টা অরবিটাল, কমেন্ট করো সবাই, কয়টা অরবিটাল সংকরণ অংশগ্রহণ করবে? তো সন্নিবেশ সংখ্যা থেকে বুঝতে পারবে। বলো দেখি কয়টা অরবিটাল সংকরণ অংশগ্রহণ করবে? এখানে কয়টা অরবিটাল সংকরণ অংশগ্রহণ করবে কে বলতে পারে? কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। সন্নিবেশ সংখ্যা কত? সন্নিবেশ সংখ্যা কত? কমেন্ট করো দ্রুত সবাই। আচ্ছা 6, তার মানে 6টা অরবিটাল সংকরণ অংশগ্রহণ করবে। আমরা দেখতে পাচ্ছি 3d থেকে আমরা 2টা অরবিটাল ব্যবহার করতে পারবো। এই 3d থেকে আমরা 2টা অরবিটাল ব্যবহার করতে পারবো। কয়টা অরবিটাল? 2টা। এই দেখো 2টা অরবিটাল ব্যবহার করতে পারবো, এই 2টা অরবিটাল ব্যবহার করতে পারবো। কিন্তু আমাদের দরকার কয়টা? 6টা। আমাদের যদি 6টা অরবিটাল দরকার, তার মানে আমাদের এইখানে এই দেখো 4s আর এইখানে 4p, এদেরকে আমাদের ব্যবহার করতে হবে, রাইট? তাহলে 4s এবং 4p, তার মানে এখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটা, এই যে 4s এবং 4p। তাহলে এই যে এটা, এই যে অ্যামোনিয়া, রাইট? এই দেখো অ্যামোনিয়া, এরপর কি? এই দেখো অ্যামোনিয়া, হ্যাঁ এই দেখো অ্যামোনিয়া। তাহলে 4s এবং 4p। তাহলে দেখো আমরা 6টা অরবিটাল যে ব্যবহার করলাম ক্রোমিয়ামের সংকরণের জন্য, তাহলে কোন কোন অরবিটাল 6টা? ডি থেকে আমরা 2টা ব্যবহার করছি, আর পি থেকে কয়টা? না এস থেকে একটা এবং পি থেকে 3টা। তার মানে আমরা এখন এর সংকরণ বলতে পারি, D2sp3। এর সংকরণ বলতে পারি D2sp3। নিশ্চয়ই এটা ক্লিয়ার যে সংকরণ হচ্ছে D2sp3, এর সংকরণ হচ্ছে D2sp3। নিশ্চয়ই এটা ক্লিয়ার, হ্যাঁ? ক্লিয়ার কিনা আমাকে জানাও সবাই, এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও কষ্ট করে, দ্রুত জানাও সংকরণটা ক্লিয়ার কিনা। দেখো আমরা কোন ডি ইউজ করলাম, আমরা চাইলে কিন্তু 4s 4p এর পরে ডি ইউজ করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু ইউজ করলাম 4s এর আগের ডি, কারণ আগের ডি ফাঁকা আছে, দ্যাটস আমরা আগের ডি ইউজ করলাম। এজন্য দেখো আমরা কিন্তু আগে D2 নিলাম, আমরা sp3 এর পরের ডি নেই, তাহলে আগে D2 নিছি তারপর sp3 নিছি, ওকে? আমরা যদি পরের ডি ইউজ করতাম তখন কিন্তু আমরা sp3d2 ইউজ করতাম, ওকে? বুঝতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ, আমরা কিন্তু বর্তমান যে ডি আছে এটা ইউজ করলাম, এজন্য আমাদের আগের ডি ইউজ করলাম, পরের ডি ইউজ করি নাই। বলো ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা সামনের দিকে এগোবো, হ্যাঁ? যদি ক্লিয়ার থাকো সবাই কমেন্ট করো, সবাই ওকে। আচ্ছা নিশ্চয়ই তোমরা এটা ক্লিয়ার। আচ্ছা এবার নিশ্চয়ই তোমরা এটা ক্লিয়ার হয়ে গেছো। এখন আমরা তোমাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে চৌম্বক ধর্ম। খেয়াল করো ভালো করে, চৌম্বক ধর্ম, ওকে?
চৌম্বক ধর্ম কিভাবে জানবো আমরা? যদি আমরা দেখি ডি অরবিটালে, যদি আমরা দেখি ডি অরবিটালে কোনো অযুগল ইলেকট্রন আছে, আচ্ছা বলো তো তোমরা সবাই, ডি অরবিটালে অযুগল ইলেকট্রন আছে নাকি নাই? থাকলে ইয়েস লিখো, না থাকলে নো লিখো। এই ডি অরবিটালে অযুগল ইলেকট্রন আছে নাকি নাই দ্রুত জানাও। এই ডি অরবিটালে অযুগল ইলেকট্রন আছে নাকি নাই? যদি ডি অরবিটালে অযুগল ইলেকট্রন থাকে, যদি ডি অরবিটালে অযুগল ইলেকট্রন থাকে তাহলে বুঝবা এটা প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ওকে, প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক, ওকে। আর যদি ডি অরবিটালে অযুগল ইলেকট্রন না থাকে, তাহলে এটা ডায়াম্যাগনেটিক। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা প্যারাম্যাগনেটিক। তাহলে আমরা এবার চলে যাই প্যারাম্যাগনেটিক যেহেতু আমরা দেখে ফেললাম, আমরা এবার চলে যাই পরবর্তী আকৃতির জন্য। হ্যাঁ, আকৃতি হচ্ছে অষ্টতলকীয়। আকৃতি হচ্ছে যেহেতু সন্নিবেশ সংখ্যা 6, সন্নিবেশ সংখ্যা 6 হলে আকৃতি হচ্ছে অষ্টতলকীয়, অষ্টতলকীয়, অষ্টতলকীয়। সন্নিবেশ সংখ্যা 6 হলে আকৃতি অষ্টতলকীয়। তাহলে কিভাবে অষ্টতলকীয় আকৃতি হবে একটু যদি আমরা সবাই খেয়াল করি, কিভাবে অষ্টতলকীয় আকৃতি হবে। এই দেখো, চার কোণা দিয়ে চারটা, চার কোণা দিয়ে চারটা, আর উপর নিচ থেকে দুইটা, চার কোণা দিয়ে চারটা, উপর নিচ থেকে দুইটা। তাহলে এখানে আমরা দিয়ে দিব কি? এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+। আর এইখানে অ্যামোনিয়া, এই দেখো এখানে অ্যামোনিয়া, এইখানে অ্যামোনিয়া, ওকে, এইখানে অ্যামোনিয়া, এইখানে অ্যামোনিয়া, এইখানে অ্যামোনিয়া। নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে আকৃতি কেমন হবে। এখানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, এখানে নিশ্চয়ই বুঝতে পারছি। এই দেখো, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, দ্রুত জানাও ক্লিয়ার কিনা। অষ্টতলকীয় আকৃতি কেমন হয় তুমি সেটা ক্লিয়ার হয়েছো কিনা? অষ্টতলকীয় আকৃতি কেমন হয় তুমি সেটা ক্লিয়ার হয়েছো কিনা আমাকে একটু দ্রুত জানাও, দ্রুত জানাও অষ্টতলকীয় আকৃতি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে দ্রুত জানাও। আচ্ছা, আকৃতি আমরা বললাম যে সন্নিবেশ সংখ্যা কত, সন্নিবেশ সংখ্যা দেখো এই যেখানে লিখে দেওয়া আছে, যখন সন্নিবেশ সংখ্যা 6 তখন আকৃতি অক্টাহেড্রাল, যখন সন্নিবেশ সংখ্যা 4 এবং সংকরণ হচ্ছে sp3 তখন এটা টেট্রাহেড্রাল, যখন সন্নিবেশ সংখ্যা 4 এবং এটা হচ্ছে dsp2 তখন এটা স্কয়ার প্ল্যানার, সন্নিবেশ সংখ্যা যখন 5 তখন হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, আর সন্নিবেশ সংখ্যা যখন 7 তখন পেন্টাগোনাল বাইপিরামিডাল। আর নিশ্চয়ই এই ব্যাপারটা ক্লিয়ার তোমরা, তাই না? আচ্ছা, যদি তাই হয়ে থাকে, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এখন ভালো করে বুঝে নাও। এখন ভালো করে কি বুঝে নিবা? আমরা বুঝে নিলাম যে এখানে সন্নিবেশ সংখ্যা 6 এবং সংকরণ হচ্ছে D2sp3 এবং তার জন্য আকৃতি হবে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। তখন আমরা যেটা কেন্দ্রীয় পরমাণু তাকে কেন্দ্রে রাখবো আর লিগ্যান্ডগুলোকে চারিদিকে রাখবো, রাইট? এই যে চারটা কোণা দিয়ে চারটা সন্নিবেশ বন্ড দেখাবো আর দুই ওপর নিচ দুই দিক থেকে দুইটা দেখাবো। তাহলে অষ্টতলকীয়র জন্য বাহু হবে 6টা, কারণ দেখতে পাচ্ছ এখানে যে 6টা হচ্ছে কি আছে বলতো? 6টা হচ্ছে অরবিটাল আছে, তার মানে বাহু হবে কয়টা? 6টা। আর 6টা যখন বাহু হবে তখন এটা হবে অষ্টতলকীয়। বলো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও দ্রুত। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে দ্রুত জানাও, দ্রুত জানাও যে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। আচ্ছা, নিশ্চয়ই ক্লিয়ার, হ্যাঁ নিশ্চয়ই ক্লিয়ার। এবার আমরা দ্বিতীয় আরেকটা যৌগ দেখব, আমরা দ্বিতীয় আরেকটা যৌগ দেখব, আরো দুইটা যৌগ কমপক্ষে এই মুহূর্তে দেখব আমরা। এই দ্বিতীয় যৌগটা দেখব, দেখো এখানে মিলে গেছে। এই যৌগে হেক্সামিন ক্রোমিয়াম 3 আয়ন D2sp3 অক্টাহেড্রাল, আর চৌম্বক ধর্ম যে পি লেখা আছে, পি ফর প্যারাম্যাগনেটিক, পি ফর কি? প্যারাম্যাগনেটিক। এবার আমরা দেখব পরের যৌগটা, এই পরের যৌগটা, ঠিক আছে? অ্যামোনিয়া, এই যে হেক্সামিন নিকেল 2 আয়ন, হেক্সামিন নিকেল 2 আয়ন, ওকে। আচ্ছা, হেক্সামিন নিকেল 2 আয়ন দেখার পূর্বে আমরা অন্য একটা পানি দেখতে পারি। হ্যাঁ, এই যে নিকেল, হেক্সা অ্যাকুয়া, অ্যামোনিয়া তো একটা দেখলাম। আচ্ছা, এই যে H2O, এই যে হেক্সা নিকেল অ্যাকুয়া নিকেল 2 আয়ন, এই দেখো হেক্সা অ্যাকুয়া নিকেল 2 আয়ন, রাইট? আচ্ছা, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে জারণ সংখ্যা বের করা। তাহলে x প্লাস হচ্ছে 0 গুণ 6 ইকুয়াল +2, তাহলে বা x ইকুয়াল কি হবে? +2 হবে নাকি? আচ্ছা, ভালো কথা, খুবই ভালো কথা। এবার এখন কি হবে? এখন হচ্ছে এই যে নিকেল নিয়ে আমরা কথা বলবো। নিকেল, নিকেল, নিকেল হচ্ছে নরমালি নিকেল হয় 3d8 and 4s2, কিন্তু এটা নিকেল না হয়ে এটা যেহেতু নিকেল 2+, তার মানে এটা 3d8 হবে। আচ্ছা, এটা যখন 3d8 হবে, এটা যখন 3d8 হবে তখন এর গঠনটা এরকম হবে,
এর গঠনটা এমন হবে 1 2 3 4 5, এই যেটা 3D। তাহলে এটা 3D যখন হবে তখন ব্যাপারটা দাঁড়াবে এরকম, এই যে 1 2 3 4 5 6 7 8 এরকম নাকি? আচ্ছা বলো তো এখন এখানে কোনো ডি কি ফাঁকা আছে নাকি নাই? কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। এখানকার কি কোনো ডি ফাঁকা আছে না নাই? দ্রুত কমেন্ট করো, এখানকার কোনো ডি ফাঁকা আছে নাকি নাই? এখানকার কোনো ডি ফাঁকা আছে নাকি নাই? আচ্ছা ফাঁকা নাই, তার মানে আমাদের আরো 6টা অরবিটাল দরকার, কিন্তু আমরা এখানে 3D, আমাদের মোট 6টা অরবিটাল দরকার, কিন্তু আমরা এখানে 3D কে ব্যবহার করতে পারছি না। তার মানে আমরা এখান থেকে নিব কি 4s, তারপর নিব কি 4p, 4s 4p, আর দেন এইটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে 4D, রাইট? তো একটু খেয়াল করি আমরা, এখানে এমন রাইট, এই যে একটা s 3টা p ব্যবহার করলাম, এরপরে যে 1 2 3 4 5, এইখান থেকে আমরা কয়টা ব্যবহার করব? অলরেডি তো আমাদের 4টা নেওয়া হয়ে গেছে, মোট নিতে পারবো 6টা, তাহলে আমি আর মাত্র 2টা নিব। তাহলে এই ব্যাপারটা এমন দাঁড়াবে, এই দেখো অ্যামোনিয়া, এই দেখো অ্যামোনিয়া, এই দেখো অ্যামোনিয়া, এই দেখো অ্যামোনিয়া, এই দেখো অ্যামোনিয়া। ঠিক আছে, এখন তাহলে এখন কি হবে? এই যে অ্যামোনিয়া, এই দেখো অ্যামোনিয়া। হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? এই দেখো আকৃতি হচ্ছে অষ্টদলকৃত। তোমরা দ্রুত কমেন্ট করে জানাও এটা কি ডায়াম্যাগনেটিক হবে না প্যারাম্যাগনেটিক হবে? এটা কি ডায়াম্যাগনেটিক হবে না প্যারাম্যাগনেটিক হবে? দ্রুত বলো, এটা ডায়াম্যাগনেটিক হবে না প্যারাম্যাগনেটিক হবে? ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক, কোনটা হবে বলো? দ্রুত কমেন্ট করো, ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক? অ্যাকুয়া হবে, হেক্সা অ্যাকুয়া। ও আচ্ছা দুঃখিত, হ্যাঁ আমি ভুল লিখেছি, সরি, এটা আমি ভুল লিখে অ্যামোনিয়া লিখে ফেলছি। আচ্ছা এটা পানি হবে, হ্যাঁ এটা পানি হবে, দুঃখিত আমি, হ্যাঁ এটা ভুল লিখেছি, এটা হচ্ছে পানি হবে। ওকে ক্লিয়ার, বুঝতে পারছো সবাই? কি ক্লিয়ার? ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক হবে? হ্যাঁ ডায়াম্যাগনেটিক হবে নাকি প্যারাম্যাগনেটিক হবে? দ্রুত এবার ক্লিয়ার কিনা? আচ্ছা আমরা এবার চলে যেতে চাই, আমরা আরো একটা উদাহরণ দেখব, হ্যাঁ আমরা আরো একটা উদাহরণ দেখব, সেটা যে কোনো একটা থেকে দেখতে পারি। ওকে আমরা যে কোবাল্ট দিয়ে ফ্লোরো দিয়ে দেখব, হ্যাঁ কোবাল্ট এবং ফ্লোরো দিয়ে দেখব, বা জিঙ্ক দিয়েও দেখতে পারো তোমরা। হ্যাঁ এই দেখো কোবাল্ট দিয়ে হেক্সা ফ্লোরো কোবাল্টেট 3 আয়ন, ওকে হেক্সা ফ্লোরো কোবাল্টেট 3 আয়ন। এই দেখো কোবাল্ট, এই যে COF6 দেন 3 মাইনাস, রাইট? আচ্ছা এখানে দেখো ভালো করে, এটা x প্লাস হচ্ছে -1 গুণ 6 ইকুয়াল -3, তাহলে বা x ইকুয়াল হচ্ছে +3। তো এখন আমরা কি করতে পারি একটু খেয়াল করে দেখি, এখন আমরা কি করতে পারি ভালো করে যদি খেয়াল করো, এই যে কোবাল্ট দেখতে পাচ্ছ, কোবাল্ট হচ্ছে কোবাল্ট 3+, তাহলে কোবাল্ট 27, প্রথমে 3d7 and 4s2 হচ্ছে, রাইট? তাহলে কোবাল্ট 3+ যদি হয় তাহলে এই যে 3d6 হবে, ওকে? তো যদি তাই হয় এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5, এই যে 3d, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 4 5 6, আচ্ছা 6টা দেখতে পেলাম আমরা এরকম নাকি? ওকে এবার আমরা দেখতে পাবো এই যে 4s, এরপর আমরা দেখতে পাবো কি 4p,
এই যে 4p। তাহলে এখন চিন্তা করো, যে 3d পেলা, এটা 4s and 4p। কয়টা সন্নিবেশ সংখ্যা কত আছে এখানে? সন্নিবেশ সংখ্যা কত? সন্নিবেশ সংখ্যা 6। তাহলে সন্নিবেশ সংখ্যা যেহেতু 6, আমরা এখানে ফাঁকা অরবিটাল পাচ্ছি কয়টা? 4টা। আমাদের এ দিয়ে হবে নাকি আরো নিতে হবে? নিশ্চয়ই আরো নিতে হবে। তাহলে আমরা এখানে একটা 4p ধার নিলাম, 1 2 3 4 5, এই যে 4p নিলাম। তাহলে এখন ঘটনা কি দাঁড়াচ্ছে? ঘটনা দাঁড়াচ্ছে হচ্ছে এইরকম, এই দেখো এরকম, তারপর দাঁড়াচ্ছে হচ্ছে যে এরকম। তার মানে আমরা কি পাচ্ছি? sp3d2, চৌম্বক ধর্ম হচ্ছে ডায়া না প্যারাম্যাগনেটিক, হ্যাঁ। আর আকৃতি তো আকৃতি হচ্ছে অক্টাহেড্রাল চিত্র কেমন তুমি তো অলরেডি এটা জানো। আচ্ছা, নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছো, হ্যাঁ। হ্যাঁ, মোস্ট অ্যাটেন্টিভ স্টুডেন্ট। তোমার নাম বলো, এটা আইডির নাম, হ্যাঁ। তোমার নাম কি বলো? যে মোস্ট অ্যাটেন্টিভ স্টুডেন্ট বলে নিজেকে দাবি করছো, আমি বুঝতে পারবো। আমি তো বুঝতে পারছি না যে আমার মোস্ট অ্যাটেন্টিভ স্টুডেন্টকে। আচ্ছা, আমরা আসলে অনেক রাতে ক্লাস নিচ্ছি। সাধারণ যৌগের সংকরণ আমরা এর আগে পড়েছি। জটিল যৌগের সংকরণের আমাদের 2টা ক্লাস, একটা হচ্ছে প্রাইমারি ক্লাস আর একটা হচ্ছে অ্যাডভান্স ক্লাস। আচ্ছা, হ্যাঁ, রিপিট বলছো, এখন খেয়াল করো, কে রিপিট করতে চাচ্ছ বলো? এই দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি সন্নিবেশ সংখ্যা 6, কোবাল্টের জারণ সংখ্যা +3। তাই আমরা এই যে দেখো, কোবাল্ট নরমাল ইলেকট্রন আসলে 3d7 and 4s2। 3+ হলে কি 3টা ইলেকট্রন চলে যাবে, এখান থেকে 2টা, এখান থেকে একটা। 3d ইলেকট্রন বিন্যাস করে দেখলাম এখানে কোনো ইলেকট্রন ফাঁকা নেই। আমাদের যেহেতু সন্নিবেশ সংখ্যা 6, তাই 6টা অরবিটাল লাগবে, একটা s 3টা p। আর আচ্ছা, এটা হচ্ছে 3d, এই দেখো এটা হচ্ছে 3d, দুঃখিত 4d। তাহলে একটা s 3টা p আর 2টা কি d, তার মানে sp3d2 এবং এটা প্যারাম্যাগনেটিক আর আকৃতি অক্টাহেড্রাল, কারণ সন্নিবেশ সংখ্যা 6 হলো অক্টাহেড্রাল হয়ে যায়। বল এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, 4d হবে। এটা ক্লিয়ার কিনা আমাকে বলো। ও সাদমান, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। সকালের পাখি, হ্যাঁ, ভোরের পাখি, সকালে না। আচ্ছা, যাই হোক, নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি অনেক রাতে, এই জন্য উপস্থিতি অনেক কম। আমরা যেটা করছি, তোমাদেরকে এর আগে জটিল যৌগের সংকরণের রেকর্ডেড ক্লাস দিতে চেয়েছিলাম, কিন্তু প্রথম ক্লাসটা খুঁজে পাচ্ছিলাম না। দ্বিতীয় ক্লাসটা আমরা খুঁজে পেয়েছি। আমি এখনই দ্বিতীয় ক্লাসটা আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? দ্বিতীয় ক্লাসটা আপলোড করে দিচ্ছি। এটা হচ্ছে সংকরণ পড়ানো শেষ, কিন্তু একটু অ্যাডভান্স পড়া আছে, যে পড়াগুলো গতানুগতিক পড়ার বাইরে, সেই পড়াগুলো তোমরা ওই দ্বিতীয় ক্লাস থেকে দেখে নিতে পারবো। আমি এখনই গ্রুপে আপলোড করে দেওয়ার চেষ্টা করছি আর কি। জটিল যৌগের সংকরণ সম্পর্কে কিভাবে আইডিয়া, এটা কিন্তু কোনো শর্টকাট না। অনেকেই অনেক শর্টকাট পড়বা, বাট শর্টকাট পড়লে হয়তো বা কিছু যৌগ মিলবে, কিছু যৌগ মিলবে না। তো নিশ্চয়ই অন্য কোনো টপিকের রিকোয়েস্ট থাকলে আবারও ক্লাসে আমরা তোমাদেরকে, হ্যাঁ, ডায়াম্যাগনেটিক সহ আরও অনেক উদাহরণ আমি তোমাকে এখনই দিয়ে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি এই মুহূর্তেই, হ্যাঁ। মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিব আমরা, হ্যাঁ, এই গ্রুপে আপলোড করে মেসেঞ্জার গ্রুপও দিয়ে দিব। তোমরা পুরো ক্লাসটি দেখে নিবা, দেখে নিলে তোমাদের আয়ন শনাক্তকরণ পড়তে অনেক হেল্প করবে, এবং পাশাপাশি জটিল যৌগের সংকরণ সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকবে। এগুলো নর্মালি বোর্ড পরীক্ষা তেমন আসে না, মেডিকেল ভর্তি পরীক্ষা তো তেমন আসে না, ঢাবিতে কিছু আসে, বোর্ড পরীক্ষায় মাঝে মাঝে 2-1টা দেখা যায়। আর হচ্ছে মূলত বুয়েট ভর্তি পরীক্ষায় এই পড়াগুলো বেশি আসে, যার কারণে এগুলো পড়ানো। তো সবাই ভালো থাকো, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমাও। আর ইনশাল্লাহ পরবর্তী কোনো টপিকের রিকোয়েস্ট থাকলে আমরা তোমাদেরকে সেই টপিকের ক্লাস নিতে থাকবো ইনশাল্লাহ। ভালো থাকো। হ্যাঁ, স্ক্রিনের যৌগগুলো পারলেই কি হবে? হ্যাঁ, এগুলো পারলে বেশি হবে, বোর্ড বই এতগুলো যৌগ নেই। ধন্যবাদ।